দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, প্রাণের শহর ঢাকা এক স্বপ্নময় রাজধানী, যেই রাজধানীতে আমরা অনেক স্বপ্ন নিয়ে আসি এবং ভবিষ্যৎ গড়ে তোলবার একটা দারুণ প্রয়াস নেই। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই রাজধানী কি আসলে আমার স্বপ্ন বাস্তবায়নে আসলেই কাজে আসছে? এবং যাদের জন্য এই রাজধানী, সেই রাজধানীবাসীকে কি আমরা সুন্দর এবং একটা পরিচ্ছন্ন জীবনযাপন করবার সুযোগ দিতে পারি? সেটা কিন্তু আমরা প্রায়শই দেখি না, পারি না। এই রাজধানীতে হাঁটবার জায়গা নাই, যানজটে নাকাল, বায়ু দূষণ, সব কিছু মিলে একটা অপরিকল্পিত শহর এটাই যেন গড়ে উঠেছে রাজধানী ঢাকা। প্রশ্ন থেকে যায়, আসলে আমরা যারা এই নগরে আছি তারা কেমন রাজধানী চাই? এই কেমন রাজধানী চাই শিরোনামে আসলে আমরা আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্ট সাজিয়েছি। আর রাজধানী এবং সুন্দর করে সাজানোর ক্ষেত্রে পরিকল্পনাবিদের সম্পর্ক যেমন রয়েছে, সে কারণে আমরা আজকে আমাদের এই আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, নগর পরিকল্পনাবিদ ও সাবেক সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ, দর্শকদেরও শুভেচ্ছা। আমরা আমাদের এই ঢাকাকে নিয়ে অনেক রকমের উন্মাদনা থাকে। ঢাকাতে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে আজকে কখনো কখনো আমরা বলি এই ঢাকাকে আমরা 2-3 কোটি মানুষের একটা জগতে পরিণত করেছি। আর এটা করতে গিয়ে ঢাকাতে আসলেই যাদের বেশি প্রয়োজন, ঢাকা কেন্দ্রিক যাদের সব কিছু করে ওঠা বা গড়ে ওঠার দরকার, তাদেরকে আমরা খুব সুন্দর করে গড়ে উঠতে পারছি না এবং নগরকেও একটা পরিকল্পনা মাফিক গড়ে তুলতে পারছি না। প্রশ্ন থেকে যায়, আসলে নগর কিভাবে গড়ে ওঠে বা নগরের পরিকল্পনাই বা কেমন হওয়া উচিত? আসলে নগর তো আসলে একটা আহ, আহ, বহুমাত্রিক একটা বিষয়। এই নগরটা যদি আমরা দেখি, আসলে সেখানে অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটি থাকে, হাউজিং থাকে, ট্রান্সপোর্ট থাকে, সেখানে পরিকল্পনা থাকে এবং ইনক্লুসিভিটি থাকে। হ্যাঁ, নগরে বিভিন্ন ধরনের ফর্মাল ইনফর্মাল ইকোনমি থাকে, সবার জন্য নগর। কিন্তু সেই নগরটা এমন হয় না যে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। সবকিছু পরিকল্পনা মাফিক হবে, কিন্তু সেই পরিকল্পনায় সবার ইনক্লুশন থাকবে, রাষ্ট্র সবার কথা ভাববে। এখন সেটা যদি দেখি, ঢাকা তো আসলে সেভাবে পরিকল্পনা মাফিক গড়ে ওঠেনি। ঢাকার দেখা যাবে যে অর্ধেকের বেশি এলাকায় আপনার অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে এবং তার মধ্যে কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই, ব্যবস্থাপনা নাই। যার ফলশ্রুতিতে পুরো ঢাকাই যেমন ইচ্ছে লেখা আমার কবিতার মতন, যার যেখানে খুশি যা ইচ্ছা করছে। এবং সেই কারণেই সাম্প্রতিক সময় আমরা দেখছি যে আমাদের মানে সারা শহর জুড়ে যে হকাশি হকারদের উচ্ছেদের একটা পরিকল্পনা করা হচ্ছে। আবার সেই পরিকল্পনার কিন্তু আমরা পুরো চিত্রটা জানি না। জাস্ট হঠাৎ করে মনে হলো যে ট্রাফিকদের কয়েকদিনের একটা উচ্ছেদ অভিযান শুরু হলো, কিন্তু সে পরিকল্পনা পূর্বাপর কি পরিকল্পনা সেটা কিন্তু আমরা নগরবাসীও জানি না, হকাররাও জানেন না। কেননা এই ধরনের ঘটনা বারবার ঘটে। তাহলে নগর আসলে তৈরি করার ক্ষেত্রে সবকিছুরই একটা কি পরিকল্পনা লাগে, এবং সেটা যেন স্থায়িত্বশীল হয় এবং সবাই যেন বুঝতে পারে এই পরিকল্পনার আগে পিছে কি আছে এবং সেই পরিকল্পনায় আমার স্টেকটা কতটুকু, এবং রাষ্ট্র কিভাবে এর মধ্য দিয়ে সার্বিক ওয়েলফেয়ার বা জনকল্যাণ নিশ্চিত করবে এবং আমাদের জনগণের যে এক ধরনের সামাজিক নিরাপত্তা দান করবে। এই সবকিছু কিন্তু নগর ভাবনায় থাকতে হয়, তাহলেই সেই নগরটা পরিকল্পিত এবং অন্তর্ভুক্তিমূলক হয়। একটা নগরের ক্ষেত্রে যেমন বৈশিষ্ট্য কথা বলছিলেন, সেক্ষেত্রে সেই নগরটা যদি হয় একটা দেশের রাজধানী, এই রাজধানী কেন্দ্র করে অনেক কিছু যেমন গড়ে ওঠে, ঠিক একই সঙ্গে রাজধানীকেও কিন্তু সুন্দর করে গড়ে ওঠানোর দায়িত্ব থাকে। কিন্তু কেউ কেউ প্রশ্ন ছুড়ে দেন যে আমাদের যে অপরিকল্পিতভাবে নগরায়ন, এই অপরিকল্পনাই কি আমাদের পরিকল্পনার অংশ হয়ে যায় কিনা? আমরা প্রায়শই দেখি যে এ জাতীয় উদ্যোগ গ্রহণ করা হয়, মানুষের মধ্যে কিন্তু একটা আস্থার সংকট থাকে, যে তারা ধরেই নেন যে এটা সাময়িক সময়ের জন্য এই উচ্ছেদ অভিযান, আবার কদিন পরে একই জায়গায় ফিরবে। এবারও কি একই রকম হবে বলে মনে করছেন? আসলে মানুষ তো আসলে অভিজ্ঞতা থেকে সে এক ধরনের শিক্ষা নেয় এবং সেটা সে তার প্রায়োগিক দিক আছে। আমরা অতীতে বিভিন্ন সরকারের সময় আমরা দেখেছি যে হকার উচ্ছেদের ক্ষেত্রে এই ঘটনাটা বারবার ঘটেছে যে যারা উচ্ছেদ করেন তারা আসেন, মিডিয়া থাকে, কিছুদিন হয়তো সেটাকে ফলো করে প্রচার করা হয়, কিন্তু অনেক সময় কয়েক ঘন্টা পরে, আবার কয়েক সময় পরের দিন সেই হকাররাই আবার ফেরত আসেন, এবং ফেরত আসেন শুধু না, তাদের সাথে যে চক্রটা কাজ করে, যাদেরকে তারা মাসিক ভিত্তিতে চাঁদা দেন, মাসোয়ারা দেন, তারাই তাদেরকে উৎসাহিত করে এবং নিরাপত্তার আশ্বাস দিয়ে থাকেন যে না, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। এবং এই পুরো চক্রটাই কি করে, তারা বিভিন্ন লেয়ারে কাজ করে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারা একটা শেয়ারিং আছে, স্থানীয় যারা রাজনৈতিক ব্যক্তি তাদের সাথে শেয়ারিং আছে, যার ফলে এটা একটা পলিটিক্যাল ইকোনমিক একটা বিষয় থাকে। এবং সেই বিষয়ের কারণেই আসলে আমাদের যারা হকার বা যারা ভ্রাম্যমান ভাবে বসেন, রাস্তার মধ্যে ফুটপাতে বসেন, তারাও কিন্তু সেই চক্রের সাথে মিলে তারা উইন উইন সিচুয়েশন, আমিও চাঁদা দিচ্ছি,
মাসিক ইনকাম হচ্ছে এবং তারাও পাচ্ছেন। মাঝখান থেকে যেটা হচ্ছে পুরো শহরের অপরিকল্পনা যেমন হচ্ছে, অব্যবস্থাপনা এবং ট্রাফিক জ্যাম থেকে শুরু করে আমরা যখন রাস্তায় ফুটপাথে হাঁটতে পারছি না, আমরা যখন রাস্তায় হাঁটছি ঝুঁকিপূর্ণভাবে, আমরা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে, আমাদের হয়তো যাতায়াতের ক্ষেত্রে অনেক সময় লাগছে এবং আলটিমেটলি নগরের অর্থনীতি একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়ছে। আপনি স্যার যেমন হকার কেন্দ্রিক, স্যার আপনি যেমন বলছিলেন পলিটিক্যাল ইকোনমি, আমি যদি পলিটিক্যাল ইকোনমির বাইরে পুরো ইকোনমির কথা বলি, সেই ইকোনমিতে তো আসলে এই ধরনের স্মল যে এন্টারপ্রেনাররা আছেন, যারা আসলে হকার হিসেবে আমরা যাদেরকে দেখছি, তারাও তো অর্থনীতিতে কন্ট্রিবিউট যেমন করছেন, ঠিক একই সঙ্গে তাদের যে ক্রেতা শ্রেণী, আমাদের ক্রেতা শ্রেণীরও একটা বড় অংশ কিন্তু এই হকারদের উপরে নির্ভরশীল। কারণ তারা তুলনামূলকভাবে ফর্মাল যে দোকানগুলো, তাদের চেয়ে কম মূল্যে এই পণ্যগুলো বিক্রি করার একটা সুযোগ পান, কম দামে এগুলো কেনার সুযোগ হয়। সেক্ষেত্রে যেহেতু এটা ইকোনমির পার্ট অ্যান্ড পার্সেল, এই পরিকল্পনাটা কিভাবে হওয়া উচিত? আমরা যেমন চাই যে রাস্তার পাশে বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু এই ধরনের ইনফর্মাল মার্কেট রয়েছে, আমাদের নগর পরিকল্পনার ক্ষেত্রে এটাকে কিভাবে ফর্মালাইজ করা যায়? আসলে ইনফর্মাল মার্কেট যেটা হচ্ছে সেটা আসলে আমাদের, যেহেতু বাংলাদেশে আসলে সামাজিক নিরাপত্তা বলে কোনো কিছু নাই, মানে দরিদ্র মানুষ তাকে রাষ্ট্র সেভাবে দেখভাল করে না, তাহলে তার বাঁচার একটা তাগিদ আছে। সেই তাগিদ থেকেই সে কি করছে, এই ধরনের ইনফর্মাল ইকোনমির অংশ হিসেবে সে রাস্তায় বসে যাচ্ছে। এখন আহ, আবার বিশ্বের অনেক দেশে কোনো হকার, মানে অন্তত হকার আছে কিন্তু তারা ফর্মাল হকার। ফর্মাল মিনস হচ্ছে তাকে তার নির্দিষ্ট একটা স্থান সিটি কর্পোরেশন বা লোকাল কাউন্সিল থেকে বসানো হচ্ছে এবং সে রাষ্ট্রের সাথে তার লেনা দেনা। তাহলে আমরা ইনফর্মাল যেটাকে বলছি সেটা কি তার প্রাতিষ্ঠানিকরণ করা সম্ভব কিনা? আমি রাস্তাতে কোথায় বসতে দিব, কোথায় দিব না, কোন রাস্তাটা সুপ্রশস্ত, সেখানে পরিকল্পনা মাফিক তাকে আমি এই ধরনের ভেন্ডিং করতে দিব। তাহলে এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে হয়। বাংলাদেশের মতো এভাবে যে কোনো জায়গায় ইচ্ছে মতন বসে দেওয়া যায়, কোন একজন পাড়ার মাস্তান এসে তার কাছ থেকে টাকা নেয়, এরকম বিশ্বের তেমন কোথাও খুব অল্প জায়গাতেই হয়। এখন যেটাকে আমরা বলছি যে থাইল্যান্ডের মতো জায়গাতে কিন্তু সেটাকে এক ধরনের আপনার শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হয়েছে, সেই টাকাটা রাষ্ট্র পাচ্ছে, রাষ্ট্র তাকে এক ধরনের আইডেন্টি কার্ড দিচ্ছে। বিশ্বে অনেক দেশে এটা আছে। তাহলে আমরা ইনফর্মাল ইকোনমি বা এটাকে যদি আমরা সেমি ফর্মাল করতে যাই, তাহলে তার একটা পরিকল্পনা হতে পারে এবং যেন সেই টাকাটা রাষ্ট্র পায়। ব্যাপারটা এমন হবে না যে ইনফর্মাল বা যেটা সেমি ফর্মাল আমরা যদি করতে পারি, তাহলে সেটা মাঝখান থেকে মধ্যস্বত্ব ভোগী হিসেবে রাজনৈতিক বৃন্দ, কখনো কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কখনো কোনো পুলিশ বাহিনী টাকাটা নিচ্ছে। এটা তো আসলে কখনই টেকসই হতে পারে না। এবং এর ফলে যেটা হচ্ছে, ঢাকাতে এত মানুষ, যেটা আমরা বলি 2 কোটির উপরে মানুষ, তার মানে বিশাল একটা মার্কেট। এই মার্কেট যখন থাকবে সেখানে ব্যবসা করাটা সবচেয়ে লাভজনক হবে। তাহলে এই ঢাকার এই মার্কেটের প্রলোভনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মানুষ, কি ভাগ্য বিলম্বিত মানুষ, অনেকে সেই অর্থে অপরচুনিস্ট মানুষ, তারা ঢাকায় এসে কিন্তু ব্যবসার একটা কি সুযোগ খুঁজছেন। তাহলে ঢাকা সারা বাংলাদেশের যে আপনার হচ্ছে যে সামাজিক নিরাপত্তাহীনতা, যে দারিদ্র, সেই দারিদ্রের ভার নেবার কোনো জায়গায় দাঁড়িয়ে নাই। সে ধরনের প্রস্তুতি ঢাকা নেবে, সেটা সম্ভব না। সারা বাংলাদেশের দারিদ্রের সমাধান ঢাকা রাস্তা হতে পারে না। আবার ঢাকার বা বাংলাদেশের একজন নাগরিক যিনি দরিদ্র, তাহলে তার সামাজিক সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো রাষ্ট্রের আছে। তাহলে এর মাঝখানে যে জায়গাটা গল্পটা, তাহলে আমি কতটুকু অ্যালাউ করবো, কতটুকু অ্যালাউ করবো না, এবং সেটাকে কিভাবে শৃঙ্খলার মধ্যে আনবো, এবং যাকে আমি পারবো না তাহলে তাকে আমি কিভাবে বিকল্প কর্মসংস্থান, বিকল্প সামাজিক নিরাপত্তার যে সংযোগের মধ্যে তাকে কিভাবে নিয়ে আসবো, তাহলে সেই ভাবনাটা দরকার। এই জন্য এটা কম্প্রিহেন্সিভলি, এটা শুধুমাত্র হকার বা রাস্তায় ফুটপাত উচ্ছেদ না, বরঞ্চ তার সাথে আমাদের দারিদ্র, সামাজিক নিরাপত্তা এবং আমাদের যানজটহীনতা এবং মানুষের হাঁটার অধিকার, এই কম্প্রিহেন্সিভ একটা ডায়ালগে আসতে হবে। এবং পাশাপাশি এখানে যে পলিটিক্যাল ইকোনমির অংশ হিসেবে যারা এই জিনিসটাকে বারবার ফেরত নিয়ে আসেন, তাহলে তাদেরকে কিভাবে আমরা ডিল করবো। আমরা এই কথা বারবার বলি যে আমাদের এত বছরও কেন কারা সত্যিকার অর্থে পার্মানেন্ট হকার এবং তাদের দারিদ্র আছে, দুটো জিনিস এক করতে হবে। ঢাকায় আপনি যদি দেখেন, ঢাকায় যারা হকার, তাদের দেখা যাবে হয়তো অর্ধেকের মতন হকার তারা 10-15 বছর ধরে হয়তো রাস্তায় আছেন এবং তাদের হয়তো সেই অর্থে তারা দারিদ্র ক্যাটাগরিতে নাই। তাদের দেখা যাবে অনেকে এই হকার অ্যাক্টিভিটির মধ্য দিয়ে তারা হয়তো কোনো একটা পার্মানেন্ট জমি জমা করতে পেরেছেন। তাহলে তারা তো দারিদ্র ক্যাটাগরি, হকারের ক্যাটাগরিতে পড়বে না। আবার এমন হকার আছেন যার অন্য কোনোভাবে কোনো টাকা ইনকাম করার সুযোগ নেই, তাকে সেই হকিং করেই তাকে সেই টাকাটা ইনকাম করতে হচ্ছে। তাহলে এখানে ক্যাটাগরিক্যাল ডিস্টিংশন তৈরি করার বিষয় আছে। মানে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করার সুযোগ আসলে আছে, কারণ এই আলোচনাটা একটা বৃহৎ পরিসরই হওয়া দরকার। তবে আমরা আমাদের আলোচনা আরো খানিকটা চলবে, তার আগে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এটি নিউজ, আমরা আছি হ্যাপেনিং পয়েন্টে। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি খানিক বাদে, সঙ্গে থাকুন।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, কেমন রাজধানী চাই এই শীর্ষক আমরা আজকে আলোচনা করছি। অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, নগর পরিকল্পনাবিদ ও সাবেক সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স, তিনি আমাদের সঙ্গে আছেন। স্যার, বিরতির পরে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। নগর পরিকল্পনার অংশ শুধুমাত্র তো হকার উচ্ছেদ নয়, এটা একটা আসলে বড় এরিয়া। এই বড় এরিয়া হয়তো আমাদের স্বল্প আলোচনা করা সম্ভব না, তারপরেও যতটুকু গ্লিমস আমরা আমাদের দর্শকদের দিতে পারি, এই যে ঢাকার নগরায়নের ক্ষেত্রে হকার উচ্ছেদ কিংবা যে কার্যক্রমগুলো মাঝে মধ্যে আমরা দেখি, সেটা যেমন একটা অংশ, ঠিক একটা পরিকল্পিত নগরীর ক্ষেত্রে, যেই নগরীটা বাংলাদেশ হিসেবে যদি চিন্তা করি তাহলে 50 বছরের চেয়ে বেশি সময় হয়ে গেছে এই ঢাকা নগরের বয়স। সেই হিসাব করলে যেখানে আসার কথা সেখানে নিঃসন্দেহে আমরা আসিনি, কিন্তু আমরা ভবিষ্যতের স্বপ্ন যদি এখন থেকে দেখতে চাই, কিভাবে নতুন করে এগোনো যায় আসলে? আসলে আমাদের ঢাকা নিয়ে পরিকল্পনা করতে গেলে আসলে ঢাকার এই যে আমরা হকার বা ইনফর্মাল যারা আছেন এবং পুরো শহরের যে টোটাল যে জনসংখ্যা কাকে আমরা ধারণ করব, এই পুরো শহরে যদি আমরা হকার পুনর্বাসন করতে বলি, তাহলে সেই সংখ্যাটা কি এখন যদি আমরা ধরেও নিই যে তর্কের কাছে এখন 5-6 লক্ষ হকার আছে, তাদেরকে পুনর্বাসন করলাম, আবার নতুন যদি 6 লক্ষ হকার চলে আসে, তাহলে তাকে আমি কিভাবে ধারণ করবো বা তাকে আমি আসলে আদৌ অ্যালাউ করবো কিনা। যেটা আমরা সাম্প্রতিক সময় দেখেছিলাম অটো রিক্সার ক্ষেত্রে, যখন অটো রিক্সা আসা শুরু করলো এবং এমন ভাবে সেটা এসে পুরো শহর জুড়ে অটো রিক্সা চলে আসলো, সেটা পুরো ট্রান্সপোর্ট সেক্টরে কিন্তু একটা আমাদের ভারসাম্যহীনতা তৈরি করলো। তাহলে আমরা চাইলেই কিন্তু ইনফর্মাল যে কোনো কিছু, অটো রিক্সা হোক হকার হোক, সেটাকে আমরা ইচ্ছে মতো যেখানে খুশি বসতে দিতে পারি না। তার একটা নিশ্চয়ই গ্রামার থাকবে, কোথায় বসতে দিব, কেন দিব, বা না দিলে কেন দিতে পারছি না, এটা পরিকল্পনার অংশ হিসেবে থাকতে হবে। আবার যারা ইনফর্মাল আসবেন তাদেরকে চাইলে তো আমরা বস্তিতে থাকতে দিতে পারি না, তাহলে তাদের জন্য আমাদের সামাজিক আবাসন তৈরি করা, সেটার জন্য ল্যান্ড তৈরি করা, সবকিছুর মধ্যে একটা আমাদের কি পুরো শহরের ক্যাপাসিটি এবং শহরের যে আমাদের যদি পুরো শহরের যে ভারসাম্য এবং এলাকা ভিত্তিক কোথায় কি আমি বসতে দিচ্ছি না দিচ্ছি, সেটা আমাদের পরিকল্পনা থাকা লাগবে। স্যার, একটা বিষয় যদি একটু আপনাকে যদি স্যার একটু থামিয়ে জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে যে এই যে ঢাকা, সেই ঢাকার যে আয়তন, সেই আয়তন অনুযায়ী তো একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ আসলে এখানে থাকার সুযোগ আছে। সেখানে যখন অনেক বেশি মানুষ এসে যায়, তাদেরকে ম্যানেজ করাটাও তো এই নগরায়নের ক্ষেত্রে একটা বড় বাধা, তাই নয় কি? জি, আমাদের আসলে ইতিমধ্যে ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ জনসংখ্যা ইতিমধ্যে শহরে আছে। তাহলে এই সংখ্যাটাই তো অতিরিক্ত। তাহলে নতুন করে যদি কয়েক লক্ষ অটো রিক্সা ড্রাইভার আসেন, আরো নতুন করে যদি কয়েক লক্ষ আপনার হকার আসেন এবং তার সাথে তাদের পরিবার আসেন, তাহলে খালি চাপটা বাড়ছে। এবং দুর্ভাগ্যজনক বাস্তবতা, ঢাকার ধারণ ক্ষমতাকে যে আমরা এক্সিড করেছি, এটা নাম মেনে নিয়ে বিগত সময়ে সরকারের উদ্যোগে আমরা দেখেছি ড্যাপের রিভিশন করে দিয়ে এই শহরের কেন্দ্রীয় এলাকাতে আরো মানুষকে ধারণ করার জন্য প্ল্যান করা হচ্ছে। অথচ হওয়া উচিত ছিল ঢাকার আশেপাশে যে নতুন শহর পূর্বাচল থেকে শুরু করে অন্যান্য সেকেন্ডারি সিটি যেগুলো ইতিমধ্যেই আছে, সেখানে কিভাবে আমরা আরো নগরায়ন করে সেই জায়গাগুলোতে প্ল্যান্ড ওয়েতে আমরা ডিসেন্ট্রালাইজেশন করতে পারি। আলটিমেটলি রাষ্ট্রের পলিসিগুলো একে অপরের সাথে পরিপূরক নয়, সাংঘর্ষিক হচ্ছে। এবং এই ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় পরিকল্পনাগত ভাবে যে জিনিসটা প্রয়োজনীয়, যেটা করা দরকার, সেটা না করে রাষ্ট্র বিভিন্ন প্রেশার গ্রুপের যে প্রেশারে পড়ে সে বিভিন্ন ভাবে পলিসি গুলো শিফট করে, প্ল্যানিং কে শিফট করে। এবং এই ক্ষেত্রে রাষ্ট্রের কখনোই কোনো ধরনের নির্দিষ্ট ফোকাস বা তার যে অন্যান্য যে হায়ার অর্ডার যে প্ল্যানিং পলিসি, সেটার উপরে সে থাকে না। এবং এই ক্ষেত্রে পলিটিক্যাল দলগুলো অনেক সময় বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর কাছে তারা কি করে, তারা অনেক সময় তারা আপোষ করে। তো আপোষটা জনস্বার্থের জন্য হয় না। তাহলে এই জায়গা থেকে যদি আমরা না সরতে পারি, ঢাকায় যদি আরো বেশি শিল্প কারখানা নতুন নতুন করতে দেওয়া হয়, আরো বেশি কেন্দ্রীয় শহরে যদি আমরা আরো বেশি মানুষকে অ্যালাউ করি, তাহলে দেখা যাবে যে নতুন শহরগুলো ডেভেলপ করবে না, আমাদের সেকেন্ডারি সিটিগুলো ডেভেলপ করবে না। যার ফলে পূর্বাচল একটা শহর 30 বছর ধরে সেখানে কোনো ধরনের জনসংখ্যা আমরা সরাতে পারিনি। তাহলে এই যে পলিসির যে গ্যাপ গুলো আছে, আবার যদি আপনি ঢাকাকে যদি যে কোনো কেউ যদি জানেন যে ঢাকায় আসলেই কোনো একটা রাস্তার ফুটপাতে বসা যাবে একটা অটো রিক্সা নিয়ে আপনি নামতে পারেন, যেটা অটো রিক্সা দিয়ে যদি আপনি শহরে চালান, মাসে 30-40 হাজার টাকা ইনকাম করা যায়, এটা তো হিউজ বিষয়। যিনি সাতক্ষীরা থেকে আসবেন, সুনামগঞ্জ থেকে আসবেন, তাহলে এই যে অপরচুনিটি যেটা আছে, সেটাকে যদি এত সহজলভ্য করে দেওয়া যায় এবং তার ফলশ্রুতিতে ঢাকার অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারে, হাউজিং এ যে চাপটা পড়ে, সেটা তো সামালতে দিতে পারছি না। তাহলে অবশ্যই ঢাকায় আপনি কি করা যাবে না যাবে সেটার একটা কি ডিসিপ্লিন আনতে হবে। কেউ চাইলেই যেন ইচ্ছে মতন কোনো কিছু না করতে পারেন, এটা প্ল্যানিং এর একদম বেসিক গ্রামারটা। আমাদের আসলে স্যার প্ল্যানিং এ তো অনেক কিছুই থাকে, কিন্তু আসলে বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে আমরা অনেক বেশি পিছিয়ে থাকি। অনুষ্ঠানে একদমই শেষের দিকে আমরা, যদিও আরো অনেকগুলো বিষয় আলোচনা করার ছিল, খুব সংক্ষেপে যদি আগামীর 10 বছরে আমরা এই ঢাকাকে বাসযোগ্য করতে চাই, তাহলে এটা আজকে চাইলে তো আর কালকেই হবে না।
আগামী 10 বছরে যদি আমরা এটাকে ভালোভাবে পেতে চাই, তাহলে ঠিক এখনই কোন কোন উদ্যোগগুলো গ্রহণ করা উচিত, অগ্রাধিকার কি থাকা উচিত? এখন সবার প্রথমে এই যে ঢাকার যে কোনো সিদ্ধান্তের উপর যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, বিশেষ করে যারা রুট লেভেলে চাঁদাবাজি করেন, হ্যাঁ, তারাই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে মানে খাল ভরাট থেকে শুরু করে আপনার যে রাস্তার হকার বা অটো রিক্সার যে ব্যবসার নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু একটা পলিটিক্যাল একটা চক্র নিয়ন্ত্রণ করে। আপনি যদি রাজনৈতিক সরকার এসেছে, তারা যদি সেই জায়গাটা নিশ্চিত করতে পারে ঢাকার পলিসি প্ল্যানিং এ, তার ইমপ্লিমেন্টেশনে এই যে পলিটিক্যাল নেক্সাস এবং যার যে তার উপরের টায়ারে বিভিন্ন ধরনের ব্যুরোক্রেসি যে সংযুক্ত আছে, সেটাকে কমিয়ে ফেলতে হবে এবং শহরের জন্য ভালো যে কোনো সিদ্ধান্ত সেটা করতে দিতে হবে। পাশাপাশি নতুন শহরগুলো যেদিকে আমরা সম্প্রসারণ করতে চাচ্ছি, সেই জায়গাগুলোতে আপনার ডেভেলপমেন্টকে উৎসাহিত করার জন্য আমাদের একটা যে সুনির্দিষ্ট কর্মপন্থা তৈরি করা দরকার। আমাদের কিন্তু প্রচুর সেকেন্ডারি সিটি যে নতুন করে তৈরি করতে হবে এমন না। ঢাকার আশেপাশে 50-100 কিলোমিটার রেডিয়াসে অনেকগুলো শহর আছে, সেখানে আপনি ব্যবসা, কর্মসংস্থান, শিল্প কারখানাকে আপনি তৈরি হতে দিন এবং ঢাকার মধ্যে উন্নয়ন নিয়ন্ত্রণ করুন। ঢাকার উন্নয়ন নিয়ন্ত্রণটা না করতে পারলে, এখানে যদি আপনি চাইলেই একটা কৃষিজমি ভরাট করে একটা ইন্ডাস্ট্রি করে ফেলতে পারেন, যে ইন্ডাস্ট্রিতে কিছুদিন পর পর অগ্নিকাণ্ড লাগে, তাহলে তো ঢাকা কোনোদিন বাসযোগ্য হবে না। সাম্প্রতিক সময় যেটা আমরা দেখেছি, কেরানীগঞ্জ অগ্নিকাণ্ড লেগে মানুষ মারা গেল। তাহলে এভাবে তো একটা শহর চলে না। আপনাকে নির্দিষ্ট জোন কিন্তু আছে, ইন্ডাস্ট্রিয়াল জোন ফাঁকা পড়ে থাকে, আর ঢাকা কৃষিজমি ভরাট করে বা নগরের আবাসিক এলাকাতে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি হচ্ছে। তাহলে আপনার ব্যবস্থাপনা, ডেভেলপমেন্ট, কন্ট্রোল, এই ক্ষেত্রে রাষ্ট্রের নজরদারি, রাষ্ট্রের বিভিন্ন কর্তৃপক্ষের নজরদারি এবং রাজনৈতিক আপোষের জায়গাটা থেকে সরে আসা। তাহলে এই আপোষের জায়গা থেকে সরতে পারলে প্ল্যানিং যাই আছে, আমাদের দেশটা কিন্তু অনেক বড়। আমরা অনেক সময় বলি বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশে যে বিস্তীর্ণ এলাকাতে এখনো সম্ভাবনা আছে, সেখানে বিকেন্দ্রীকরণ করতে পারলে দেশের অন্য জেলা, উপজেলা, শহরে যদি আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি, প্রণোদনা দিতে পারি, তাহলে কেন আপনার দূর দূরান্ত থেকে ঢাকা এসে আপনার রাজপথে আমাদের হকারদের বসতে হবে? তাহলে এটার একটা ইকোনমিক এবং প্ল্যানিং একটা এবং পলিটিক্যাল একটা ভিশন লাগবে। সেই ভিশনগুলো ইতিমধ্যে অনেকগুলোতেই আছে, কিন্তু সরকার সবসময় কি করে, আপোষ করতে থাকে তার বিভিন্ন লেয়ারের সাথে। এই লেয়ারে আপোষটা যদি না বাদ দিয়ে আমাদের রাষ্ট্রের জন্য ভালো যে করণীয়, ঢাকার চাপ কমানোর জন্য যে করণীয়, এবং ঢাকার ভেতরে আমরা যদি একটা শৃঙ্খলার মাধ্যমে আমাদের এক্সিস্টিং স্পেসের কিছু অংশ যদি রিকভার করতে পারি, বাকি অংশ যদি পরিকল্পনা মাফিক হকারদের আমরা যদি পুনর্বাসন গুলো করতে পারি, তাহলে ধীরে ধীরে কিন্তু আপনার ইনক্রিমেন্টাল প্ল্যানিং এর মাধ্যমে ঢাকাকে ফিরে আনা সম্ভব। কিন্তু সেটার জন্য অবশ্যই আমাদের ডেভেলপমেন্ট, কন্ট্রোল এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের আমাদের আপোষ করার সুযোগ নেই। সেটা রাজনৈতিক কিংবা ব্যুরোক্রেসি, কোনো ধরনের চাপ যেন এই প্ল্যানিং সিদ্ধান্তের উপরে যেন নিঃসন্দেহে আমাদের এই প্রত্যাশা অবশ্যই থাকবে স্যার। যেহেতু অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আশা করছি আবারও এই বিষয় নিয়ে আরো গভীরে আলোচনা করার সুযোগ থাকবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্ট। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও ফিরবো আমরা। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।